যদি আপনি এই অ্যানিমের পর্বগুলো প্রথম থেকে না দেখে আসেন তাহলে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ডেসক্রিপশন বক্স গুলো দেখুন, সবার উপরে এই অ্যানিমে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে প্রথম এপিসোড থেকে অ্যানিমেটি দেখুন। আমি কথা দিচ্ছি এই অ্যানিমে সিরিজটা আপনাকে অনেক বেশি ভালো লাগবে। টু ইয়োর ইটার্নিটির 6 নম্বর পার্টের প্রথমেই অর্বকে সেই সেলের ভেতরে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এইসব দেখে অর্বের ক্রিয়েটার বলে উঠলো ওরা এমনটা করে কি লাভ করতে চায়। তারপরে সিন শিফট হয় এবং আমরা রাজকুমারকে দেখতে পাই। রাজকুমার সেখানে সাইলিরাকে দেখে বলে উঠলো আমাকে ভালোই ভালো ছেড়ে দাও, নইলে আমার বাবা জানতে পারলে তোমাদের সবাইকে শাস্তি দেবে। এই কথার উত্তরে সাইলিরা বলে উঠলো তোমাকে ছাড়ার জন্য তোমার বাবা আমাকে অনেক টাকা অফার করেছে, কিন্তু আমরা জানি ওটা ইমর্টাল অর্বের শক্তির সাহায্যে না টাকা, তাই আমরা সেই টাকাটাকে নিতে অস্বীকার করে দিয়েছি। আর হ্যাঁ, কালকে তোমার বিচার হবে, তুমি যদি সেখানে আমাদের ঈশ্বরের সামনে ঝুঁকে যাও তাহলে হয়তো তোমাকে ছেড়ে দেওয়া যেতে পারে। এই কথা বলে সাইলিরা সেইখান থেকে চলে যায়। সাইলিরা সেইখান থেকে চলে যাওয়ার পরে সেই দুটো আত্মা এসে প্রিন্সকে বলে ওঠে তুমি কি মরে যাওয়ার পরে আমাদের মতোই আত্মা হয়ে যাবে। এই কথা শুনে রাজকুমার অনেক রেগে যায় এবং সেই দুটো আত্মার উপরে অনেক চেলাতে লাগে। তখনই সেখানে বসে থাকে একটি ছেলে রাজকুমারকে বলে উঠলো আরে একটু শান্তিতে কথা বলো। সেই বাচ্চাটিকে দেখে রাজকুমার বলে উঠলো তুমি এখানে কখন এসেছো। তখন সেই বাচ্চাটি বলে উঠলো আমার নাম হচ্ছে চাবু, আর আমি একটা পাউরুটি চুরি করেছিলাম, যার কারণে আমাকে এখানে বন্দি করা হয়েছে। তারপরে রাজকুমার চাবুর পাশে তার মৃত মায়ের আত্মা দেখতে পায়। তখন রাজকুমার সেই বাচ্চাটিকে বলে ওঠে আমি জানি তোমার মা মারা গেছে, এই কারণে তুমি নিশ্চয়ই অনেক বেশি কষ্ট সহ্য করছো। এই কথা শুনে বাচ্চাটা অনেক রেগে যায় এবং বলে ওঠে আমার মা এখনো জীবিত আছে। এই কথা বললে বাচ্চাটি রাজকুমারকে একটি চর মেরে দেয়। তোমার সাহস কি করে হলো আমাকে চর মারা। তখন পেছনের সেল থেকে ইরিস বলে উঠলো রাজকুমার এখানে আপনারই ভুল আছে, আপনি কোনো বাচ্চার সামনে তার মায়ের সম্বন্ধে এরকম বলতে পারেন না। তারপরের দিন সকালে কাজ সব ভেনিতের লোকেরা সেইখানে চলে আসে। এখন তোমার বিচার হবে, তাই তুমি সব সত্যি সত্যি বলবে। তাহলে বলো অর্বকে তুমি কিভাবে ধরেছো, আর তোমাকে এমনটা করতে সাহায্য কে করেছে। তোমরা তাদেরকে আত্মা বলতে পারো। তখনই সেখানকার একটি বিচারক বলে উঠলো তুমি আত্মার উপরে কেন বিশ্বাস করো, তোমার কি মনে হয় না আত্মারা শয়তানের জন্য কাজ করে। আমার তো মনে হয় না, আমার দেখা যতগুলো আত্মার সঙ্গে হয়েছে ওরা তো হচ্ছে সব ভালো স্পিরিট। আচ্ছা তাহলে তুমি আমাকে এটা বলো ওরা দেখতে কেমন, ওরা মরার আগে যেমন ছিল আর এখন আত্মার রূপে এরা আগের মতোই আছে। কাজ সব বেনিতের লোকেরা সেখান থেকে চলে যাওয়ার পর আইরিস রাজকুমারকে বলে ওঠে রাজকুমার সবাই আপনাকে শুরু থেকে পাগল বলতো, তাদের মধ্যে কেউ এটা জানতো না যে আপনি সত্যি সত্যি আত্মাদেরকে দেখতে পান। তারপরে এদেরকে কিছু খাবার দেওয়া হয় আর এই খাবারটা দেখে এরা সবাই একটু আনন্দিত হয়ে যায়। সেই খাবারটা খাওয়ার পরে রাজকুমার রেগে বলে ওঠে এইটুকু খাবার আমার জন্য যথেষ্ট নয়। তারপরে আইরিস এবং সেই বাচ্চাটা তাদের থেকে অর্ধেকটা করে খাবার রাজকুমারকে দিয়ে দেয়। তারপরে এরকম ভাবে আরো কিছুদিন কেটে যায়। এরকমই একদিন কাজ সব বেনিতের লোকেরা রাজকুমারকে জিজ্ঞেস করে তুমি স্পিরিটদেরকে কবে থেকে দেখতে পাও, আর ইমর্টাল অর্ব তোমাকে আজ পর্যন্ত কি কি দিয়েছে। রাজকুমারকে মাঝে মধ্যেই তারা এই ধরনের প্রশ্ন করতো এবং তাদেরকে প্রতিদিন খাওয়ার জন্য কিছু পাউরুটির টুকরো দেওয়া হতো। এরকমই একদিন কাজ সব বেনিতের একটা লোক রাজকুমারকে বলে উঠলো তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি আত্মাদেরকে দেখতে পাও। তখনই সেখানে চাবুর মায়ের আত্মা এসে রাজকুমারকে বলে উঠলো এদের মধ্যে ওই সামনে যে সৈনিকটা আছে ওই আমাকে জানে মেরে দিয়েছিল। এই কথা শুনে রাজকুমার তাদেরকে এই কথাগুলো বলে দেয় এবং সেই সৈনিকটাকে বলে তোমার কি মনে পড়ছে যে তুমি কিছুদিন আগে এই ধরনেরই একটা মহিলাকে জানে মেরেছো। এই কথা শুনে বাকি লোকেরা সেই সৈনিকটাকে জিজ্ঞেস করতে লাগে যে তুমি কি সত্যি এই ধরনের মহিলাকে জানে মেরেছো। আর এইদিকে আমরা দেখতে পাই অর্বের জ্ঞান ফিরে গেছে আর সে এটা বুঝতে পারছে না যে সে এখন কোথায় আছে। এই কথার উত্তরে ক্রিয়েটার অফকে বলে ওঠে তুমি এখানে অজ্ঞান অবস্থায় কয়েক সপ্তাহ কাটিয়ে দিয়েছো, আর এখানে অর্বের কিছু সময়ের জন্য জ্ঞান ফিরছে এবং তারপরে আবারও অজ্ঞান হয়ে যাচ্ছে। আর এইদিকে প্রিন্সেস সেলটাকে দড়ি দিয়ে নিচে নামানো হচ্ছে, যেটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায় কেননা জলের মধ্যে অনেক বড় বড় কুমির রয়েছে। তখনই আমরা দেখতে পাই প্রিন্সেস সেলটাকে আবারও উপরে তোলা হয় আর আমরা বুঝতে পারি এমনটা করা হয়েছে রাজকুমারকে ভয় খাওয়ানোর জন্য। তারপরে সন্ধ্যেবেলা আবারও তাদেরকে পাউরুটির টুকরো দেওয়া হয়। তারপরে রাজকুমার চিৎকার করে সাইলিরাকে বলে উঠলো যে ইরিস এবং চাবুকে তোমরা এইখান থেকে মুক্ত করে দাও। এটার উত্তরে সাইলিরা রাজকুমারকে বলে উঠলো আগে তুমি এটা প্রমাণ করো যে তুমি সত্যি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেয়েছো, আমি এই জেলের ভেতরে থেকে এটা কিভাবে প্রমাণ করব। তখনই আমরা দেখতে পাই চাবু অজ্ঞান হয়ে যায়। এটা দেখে রাজকুমার সাইলিরার কাছ থেকে কিছু ঔষধ চাই। তোমার চিন্তার কোনো বিষয় নেই, ঈশ্বর যখন তোমাকে ক্ষমা করে দেবে তখন এই বাচ্চাটা অটোমেটিক সুস্থ হয়ে যাবে। আর এইদিকে আমরা অর্বকে দেখতে পাই যেহেতু অর্বের শরীরের উপরে গরম লাভা ফেলা হয়েছিল তাই এখন অর্ব নিজেই লাভাতে পরিণত হতে পারবে। তারপরে অর্ব লাভা রূপ নিয়ে সেই আয়রন সেলটাকে গলাতে লাগে। তারপরে সেই আয়রন সেলটা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাইরে থেকে গলতে শুরু করে। এসব দেখে কমান্ডার সাইলিরাকে বলে উঠলো তুমি আমাকে বলেছো যে তুমি অর্বকে সিল করে দিয়েছো, ওটা হচ্ছে একটা ডেমন। আর এইদিকে অর্ব পেছন দিয়ে সেই সেলটাকে ভেঙে বাইরে চলে গেছে, কিন্তু সাইলিরা এটা সম্বন্ধে কোনো টেরই পায়নি। তারপরে সাইলিরা সবাইকে অর্ডার দেয় যে জল দিয়ে এই সেলটাকে ঠান্ডা করার। আর এইদিকে অর্ব চলে যায় রাজকুমারকে বাঁচানোর জন্য। সেখানে গিয়ে অর্ব জেলটার লোহাগুলোকে গলাতে লাগে, যার কারণে এই সেলটা নিচে পড়ে যায় যাতে কুমিরগুলো তাদেরকে না খায়। এই কারণে অর্ব তার শক্তির সাহায্যে আনা অনেকগুলো খাবার কুমিরদেরকে খাইয়ে দেয়। তখন রাজকুমার অর্বকে বলে উঠলো তুমি এই বাচ্চাটিকে সবার প্রথমে এইখান থেকে নিয়ে যাও, আমি শুধু এই বাচ্চাটাকে না আমি তোমাদের সবাইকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কাজ সব বেনিতরা এখনো ভাবছে যে আমি এখনো সেই সেলের ভেতরে বন্দী হয়ে আছি। তারপরে অর্ব
তার শক্তির সাহায্যে একটি নৌকা নিয়ে আসে আর এইদিকে তার শক্তির সাহায্যে এই বাচ্চাটির একটি নকল বডি বানিয়ে সেইখানে রেখে দেয়। আসলে রাজকুমার অর্বের সঙ্গে পালাতে চাইছে না, কেননা সে যদি এখান থেকে পালিয়ে যায় তাহলে এখানকার লোকেরা ভেবে নেবে যে অর্ব নিশ্চয় শয়তানের পাঠানো দূত। তারপর রাজকুমার অর্বকে বলে ওঠে, তুমি দয়া করে তোমার সঙ্গে এরিসকেও নিয়ে যাও। তারপরে আমরা দেখতে পাই অর্ব, ইরিস এবং চাবু সেখান থেকে চলে যায়। পরের দিন যখন কাজ সব বেহেতরা খবর পায় যে সেলটা ভাঙা হয়েছে এবং তারই সঙ্গে দুটো লোক মারা গেছে, এটা কি করে হলো এটা তারা রাজকুমারের কাছ থেকে জানতে চায়। এটার উত্তরে রাজকুমার তাদেরকে বলে উঠলো, একটা শয়তানের দূত এসে ওদের আত্মাগুলোকে বের করে নিয়ে চলে গেছে, আর যেহেতু আমি ঈশ্বরের একজন দূত এই কারণে ওরা আমাকে ছেড়ে দিয়েছে। তারপরে এই দিক থেকে একজন জিজ্ঞেস করে যে শয়তানটা দেখতে কেমন ছিল। ওর দুটো বড় বড় পাখা ছিল আর ওর চামড়া ছিল পুরো বেগুনি রঙের। এটা শুনে সালিরা অনেক ভয় পেয়ে যায় এবং বলে ওঠে, ও এখানে কিসের জন্য এসেছিল? তোমরা তাদেরই লোককে জেলের মধ্যে আটকে রেখেছিলে, এই কারণে শয়তান এখানে এসেছিল এবং তোমাদেরকে এটা লাস্ট ওয়ার্নিং দিয়ে গেছে। আর যদি তোমরা এরপরেও এমন কোনো কাজ করো তাহলে সে এখানে এসে তোমাদের সবাইকে জানে মেরে দেবে। এই কথা শুনে তাদেরই মধ্যে একজন বলে উঠলো, প্রিন্স তাহলে তুমি এটা মেনে নিলে যে অর্ব হচ্ছে একটা ডেমন আর তারই সঙ্গে সে শয়তানের পাঠানো দূত? এটার উত্তরে রাজকুমার হ্যাঁ বলে। তাহলে তুমি কি এখন কাজ সব বেনি মানে আমাদের ঈশ্বরকে মেনে নেবে? আমি এটা কখনোই করবো না, কারণ আমি অর্বকে অনেক বেশি ভালোবাসি। এই কথা শুনে সালিরা জোরে জোরে হাসতে লাগে। তারপরে আমরা দেখতে পাই রাজকুমারকে বেঁধে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে আর সেখানে যেতে যেতে রাজকুমার ভাবছে, আমি আমার কাজ করে দিয়েছি, আমি অর্বকে বাঁচিয়ে নিয়েছি। তখন সেইখানে সেই দুটো আত্মা এসে রাজকুমারকে বলে ওঠে, তুমি অর্বের জন্য মিথ্যে কথা বললে, এমনকি তার জন্য তুমি জীবনও দিতে যাচ্ছ। তুমি ভালো মনের একটা মানুষ, আমি কথা দিচ্ছি আমি তোমার সব সময় সঙ্গে থাকবো। তারপরে রাজকুমারকে সবার সামনে নিয়ে যাওয়া হয়, যেখানে সালিরা রাজকুমারকে জিজ্ঞেস করছে যে মরার আগে কি তোমার কোনো শেষ ইচ্ছা আছে? না, আমার কোনো ইচ্ছা নেই। এই কথা বলে রাজকুমার চোখ বন্ধ করে দেয় এবং মনে মনে রাজার কথা ভেবে বলছে, বাবা পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি কখনোই তোমার একটা ভালো ছেলে হতে পারলাম না। আর মা, এখন থেকে আমাকে নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আর ফুকুয়া বোন, তুমি ঘরের ভালো করে খেয়াল রাখিও, আর টরুটা তুমি রাজ্যের খেয়াল রাখিও। আর শেষে রাজকুমার বলে উঠলো, অর্ব আমি অনেক বেশি আনন্দিত যে আমি তোমার দেখা পেয়েছি। পরে আমরা দেখতে পাই একটা লোক সেই দড়িটা কেটে দেয়, যার কারণে সেই ব্লেডটা রাজকুমারের গলার উপর পড়ে। আর কিছুক্ষণ পরে আমরা সেখানকার সবাইকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। তারপরে যখন সালিরার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় রাজকুমারের মাথা তার বডি থেকে আলাদা হয়ে গেছে। এটা দেখে সালিরা ভাবছে যে শয়তানকে বাঁচাতে পারলো না। আর এইদিকে যখন রাজকুমারের ফ্যামিলির কাছে এই খবরটা যায়, এই খবরটা পাওয়ার পরে তারা সবাই অনেক কান্নাকাটি করতে লাগে। আর এইদিকে আমরা রাজকুমারকে দেখতে পাই, এটা ভাবছিল যে সে মরে যাওয়ার পরে এমন একটা দুনিয়াতে চলে এসেছে যেখানে সে যেটা ইচ্ছা সেটা করতে পারবে। তারপরে আমরা দেখতে পাই রাজকুমারের পুরো ফ্যামিলি সেখানে চলে আসে, যারা রাজকুমারকে সেইখানে দেখে অনেক আনন্দিত হয়েছিল। তারপরে রাজকুমার ওকে জিজ্ঞেস করলো যে তুমি কি করেছো? তুমি যখন আমাকে বলেছো যে তুমি জেলের মধ্যে ঠিক আছো তখন তোমার আইডিয়াটা আমাকে সেখানে ভালো লেগেছিল। তারপরে আমি সেখান থেকে চলে যাওয়ার পরে সোনারির বই খুলে দেখছিলাম যে কাজের যোগ্য কিছু পাওয়া যায় কিনা। সোনারির বইটার মধ্যে থেকে আমি সবাইকে ঘুমানোর একটা পরিকল্পনা খুঁজে পেয়েছিলাম, যার পরে আমি ঘুমানোর ঔষধ বানিয়ে সেখানকার সমস্ত লোকেদের উপরে ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে সবাই যখন সেখানে ঘুমিয়ে গিয়েছিল তখন আমি সেখানে তোমার একটা নকল বডি রেখে এসেছিলাম আর সময় থাকতে তোমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি। আমি কি কোনো ভুল কাজ করেছি? না না, তুমি কোনো ভুল কাজ করোনি। তুমি এবারে আমার যে উপকারটা করলে এটা একজন রাজা হওয়ার থেকে অনেক বেশি। তারপরে সিন চেঞ্জ হয় এবং তার পরের সিনে আমরা দেখতে পাই যেখানে রাজকুমার তার চুল দাড়ি কেটে একটা নতুন রূপে সেজেছে। তারপরে রাজকুমার কাহাকুকে জিজ্ঞেস করে, লোক কি আমাকে চিনে নেবে? না না, আমার এটা মনে হয় না যে তোমাকে এই রূপে কেউ চিনতে পারবে। তারপরে রাজকুমার ফুকো অর্ব এরা সবাই মিলে একসাথে অনেক টাইম স্পেন্ড করে। এইসবের মধ্যে রাজকুমার জানতে পায় যে আইরিস হচ্ছে আসলে একটা মেয়ে। তারপরে এরকম ভাবে আরো কিছু সময় কেটে যায়। অবশেষে অর্ব এখন এদেরকে ছেড়ে অন্য কোথাও যেতে চায়। তারপরে সবাই অর্বকে বিদায় জানানোর জন্য অর্বের কাছে যায়। তখন সেখানে রাজকুমার গিয়ে অর্বকে বলে উঠলো, আমরা তোমাকে সবসময় মিস করব। রাজকুমার এও বলে যে আমি নকাশদেরকে দেখতে পেলে তাদের সঙ্গে লড়াই করব ঠিক তোমারই মতো। তখনই অর্ব কিছু ব্যথা অনুভব করতে পারে। এমনটা দেখে রাজকুমার অর্বকে জিজ্ঞেস করলো, হঠাৎ করে তোমার কি হলো? আমার মনে হয় কেউ এখন বিপদে আছে। তারপরে এরা দুজনে কাহাকুর কাছে গিয়ে পৌঁছায়। সেখানে যাওয়ার পরে আমরা দেখতে পাই কাহাকু তার হাতের মধ্যে থাকা নকাশটাকে মারার চেষ্টা করছে। কাহাকু এও বলে যে আমি অর্বকে অনেক ভালোবাসি আর আমার জন্য অর্ব সবার নজরে একটা ডেমন হয়ে গেছে, এই কারণে আমি এখন এই নকারটাকে মারতে চাই। তখনই কাহাকুর হাতের মধ্যে থাকা নকাশটা মাটিতে লেখে যে আমাকে মেরো না। এটা দেখে অর্ব বলে উঠলো, যদি তোমার হাতে থাকা নকাশটা আমাদের সঙ্গে কথা বলতে চাই তাহলে একে বলতে বলো নকাশটা আমাদের কাছ থেকে কি চায়। তারপরে সেই নকাশটা লেখে, আমি তোমাদের মতো সবাইকে সাহায্য করতে চাই। অর্ব জিজ্ঞেস করে, কাদেরকে সাহায্য করতে চাও? তোমাকে যে বানিয়েছে। তারপরে অর্ব জিজ্ঞেস করে, ও এখন কোথায় আছে? এটা শুনে কাহাকুর হাতের মধ্যে থাকা নকাশটা রাজকুমারের দিকে আঙুল দেখায়। তখনই আমরা দেখতে পাই সেখানে অর্বের ক্রিয়েটার চলে আসে। সেখানে এসে অর্বের ক্রিয়েটার বলে উঠলো, আমি এখন এটা জানতে পেরে গেছি, এরা হচ্ছে সবাই ফাই অথবা বলতে পারো আত্মা। তারপরে ওর বলে ওঠে, ফাইকে তো মুভ করার জন্য কোনো বডির প্রয়োজন হয়। রাজকুমার নকাশকে এও জিজ্ঞেস করে যে তোমাদের মতো নকাশে একটা সোলের মতো হও, তোমরা সর্বদা তোমাদের সোলটাকে ফ্রি করতে চাও। এটার উত্তরে নকাশটা হ্যাঁ বলে। তারপরে অর্ব নকারকে জিজ্ঞেস করে যে তুমি তো অনেকগুলো লোককে জানে মেরেছো। নকাশটি বলে ওঠে, এটা পুরোপুরি ভাবে সত্যি নয়, আমরা সবাইকে সাহায্য করতে চাই, তাদের দুঃখ কষ্ট মুশকিল থেকে তাদেরকে আজাদ করতে চাই। এই দুনিয়াতে মরে যাওয়ার পরে তারা সবাই একটা নতুন দুনিয়াতে গিয়ে
জন্মগ্রহণ করে আর ওখানে সবকিছুই ভালোভাবে চলে আর এই কাজের জন্যই আমরা অর্ব এবং তার ক্রিয়েটারকে বানিয়েছি। এই কথা শুনে অর্বের ক্রিয়েটার একটু অসন্তুষ্ট হয়ে যায়। তুমি কি সমস্ত লোককে অন্য জগতে পাঠাতে চাইছো? আর এমনটা করার জন্য তুমি অলরেডি অনেকগুলো মানুষকে মেরে দিয়েছো। রাজকুমার বলে ওঠে, এটা দেখে আমার মনে হচ্ছে নকাশরা তাদের মতো নকাশকে সবসময় বাঁচাতে চায়। তারপরে কাকু জিজ্ঞেস করে অর্বের ক্রিয়েটার কি এখানে আছে? নকাশরা আমাকে বলেছে যে অর্বের ক্রিয়েটার হচ্ছে ইটারনাল, আর আমাকে এও বলেছে যে অর্ব তার শক্তির সাহায্যে দ্বিতীয় বডি বানাতে পারে, কিন্তু তার মধ্যে জীবন দেওয়ার ক্ষমতাটা অর্বের মধ্যে নেই। তখন নকাশটি নিচে লেখে যে এটা সত্যি নয়। নকাশকে এটা লিখতে দেখে রাজকুমার সেইটাকে তাড়াতাড়ি মিটিয়ে দেয় এবং বলে ওঠে, অনেক হয়েছে, তোমার মতো কি অন্য কেউ এই কথাগুলো শুনছে? নকাশটি বলে ওঠে, এমনটা হতে পারে। তারপরে অর্ব নকারকে জিজ্ঞেস করে, তাহলে এখন নকাশরা কোথায় হামলা করবে? যার উত্তরে নকাশটি বলে উঠলো, কাজ সব বেনিতে। এটা শুনে অর্ব বলে উঠলো, তাহলে ওখানকার লোকদেরকে বাঁচাতে আমাদেরকে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে। এই কারণেই আমার মনে হয় তারা ওই জায়গাটা বেছে নিয়েছে। এইসব শুনে রাজকুমার কাহুকে বলে ওঠে, এখন গার্ডিয়ান স্ট্রিমকে বন্ধ করাটা তোমার উচিত হবে না। তারপরে অর্ব বলে ওঠে, এখন থেকে তোমার সাহায্যের আমার খুব প্রয়োজন হবে। কাহু বলে ওঠে, আমি এটার জন্য সর্বদা রেডি থাকবো। তারপরে অর্ব প্যাঁচার রূপ নিয়ে সেইখান থেকে উড়ে যায়। তার কিছুক্ষণ পরে রাজকুমার ইরিসকে বলে ওঠে যে আমাকে আবার ইরালেস কিংডমের মধ্যে যেতে হবে। এটার উত্তরে ইরিস বলে ওঠে, যদি এমনটা হয় তাহলে আমি আপনার ফেরার অপেক্ষায় থাকবো, এতে আপনার যতটা সময় লাগুক না কেন। তারপরে এরা দুজনে আবার নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলে। তারপরে আমরা অর্বকে দেখতে পাই যে গাছের একটি ডালে বসে তার ক্রিয়েটারকে বলে ওঠে যে আমাদেরকে এখন আরো কত দূর পর্যন্ত যেতে হবে, এখনো পুরো একদিন তোমাকে হাঁটতে হবে। তারপরে অর্ব ক্রিয়েটারকে জিজ্ঞেস করে, নকাশরা যে কথাগুলো বলেছে ওগুলো কি সব সত্যি? হ্যাঁ, ওগুলো সব সত্যি ছিল, কিন্তু আমি সবসময় তার সিদ্ধান্তের বিপক্ষেই থাকবো। যদি ওরা ওদের লক্ষ্য পূরণ করে নেয় এবং তারপর যদি সমস্ত লোক মরে যায় তখন কি হবে? আমি এটা সম্বন্ধে কোনো কিছু জানি না। যদি এমনটা করতে তারা সক্ষম হয়ে যায় তাহলে ওরা অনেক আনন্দিত হয়ে যাবে। এসব শুনে ওর বলে ওঠে, আমি এটা বুঝতে পারছি, আমি মরে যাওয়ার পরে ওরা মানুষদের উপরে হামলা করতেই থাকবে, কিন্তু আমি তাদেরকে এমনটা কখনোই করতে দেব না। তো গাইস, এর সঙ্গে 2 Year Eternity 6 নম্বর পার্টটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পার্টে, ততক্ষণের জন্য বাই।